আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমরা নিউটনিয়ান বলবিদ্যা পড়ছিলাম এবং আজকে আমরা লেকচার 3টা শুরু করব এবং লেকচার 3 এর আলোচনা আমি শুরু করব কেন্দ্রমুখী বল দিয়ে। এরপর অন্যান্য কনটেন্টগুলো আমরা যাব। সো কেন্দ্রমুখী বলটা অ্যাকচুয়ালি কি সেটা দিয়ে আমাদের এই লেকচারটা শুরু। কেন্দ্রমুখী বল হচ্ছে একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে, বৃত্তের কেন্দ্র বরাবর যে বলটা তৈরি হয় তাকে কেন্দ্রমুখী বল বলা হয়। তাহলে কেন্দ্রমুখী বল যেটা, এই কেন্দ্রমুখী বলটা অ্যাকচুয়ালি তৈরি হয় কেন্দ্রমুখী ত্বরণ থেকে। আপনারা যখন অধ্যায় 3 পড়ছেন, অধ্যায় 3-এর একেবারে শেষের দিকে কৌণিক বেগ ছিল, কৌণিক সরণ ছিল এবং এই কৌণিক বেগ থেকে আপনারা ওখানে কেন্দ্রমুখী ত্বরণ এটা পড়ে আসছেন। সো কেন্দ্রমুখী ত্বরণ যেটা ছিল, আমরা যদি প্রকাশ করি এ সি দ্বারা, কেন্দ্রমুখী যে ত্বরণটা আমরা যদি এটাকে লিখি এ সি, সি এখানে নির্দেশ করে সেন্ট্রিপেটাল, তাহলে সি নির্দেশ করে কি সেন্ট্রিপেটাল। সেন্ট্রিপেটালের বাংলা হচ্ছে কেন্দ্রমুখী। তাহলে এই এসি দ্যাট ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, এটা আপনারা পড়ে আসছেন। এখন তাহলে এসি যদি ভি স্কোয়ার বাই আর হয়ে থাকে, এখানে আরও কিছু জিনিসপত্র রিমাইন্ডার দিব আমি। সেটা হচ্ছে প্রথমেই আসলে রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা আমরা একটু দেখে নিব। তাহলে রৈখিক বেগ যদি ভি হয়, কৌণিক বেগ যদি ওমেগা হয়, ভি এবং ওমেগার মধ্যে যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কটা কি সেটা আমরা একটু দেখে নিই, চলেন। তাহলে রৈখিক বেগ ভি, কৌণিক বেগ ওমেগা, ভি সমান ওমেগা আর। এখানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ, ভি হচ্ছে রৈখিক বেগ, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এটা আমরা পড়ে আসছি অধ্যায় 3-এ। তাহলে এখন এই ভি স্কোয়ার বাই আর সমান আমরা লিখে ফেলতে পারি ওমেগা আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই আর, তার মানে ওমেগা স্কোয়ার ইন্টু আর। তাহলে কেন্দ্রমুখী ত্বরণ এসি সমান ভি স্কোয়ার বাই আর বা ওমেগা স্কোয়ার আর। এইবার আমাদের যদি কেন্দ্রমুখী বলের কথা চিন্তা করা হয়, এফ সি, এটা হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে ভর এম ইন্টু কেন্দ্রমুখী ত্বরণ এসি, তাহলে এম ইন্টু এসি মানে ভি স্কোয়ার বাই আর, তার মানে সেটা এম ওমেগা স্কোয়ার আর। এই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী যে বল আছে, এই কেন্দ্রমুখী বলের জেনারেল যে এক্সপ্রেশন বা নর্মাল গাণিতিক সমীকরণ এটা। এখন আমরা যে কাজটা করব, একটু ক্যালকুলাস পদ্ধতিতে কেন্দ্রমুখী ত্বরণটা কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু দেখে নিব। তাহলে একটু ক্যালকুলাসের প্র্যাকটিসও আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা আগে একটা বৃত্ত এঁকে নিব। সো কোনো একটা বৃত্ত যদি আমরা এখানে এঁকে নেই, এটা একটা বৃত্ত, একটু বড় সড়ো করে আঁকছি বোঝার সুবিধার্থে। তাহলে এইটা একটা বৃত্ত, এই বৃত্তের পরিধি বরাবর একটা বস্তু বৃত্তাকার পথে সমকৌণিক বেগে ধরুন ঘুরছে। তাহলে এই যে বৃত্তটা আছে, বৃত্তির পরিধির উপরে, এইখানে পরিধির উপরে একটা বস্তু আছে, যে বস্তুর ভর হচ্ছে এম থাকুক, এম ভরের বস্তু শূন্য সময় এখানে ছিল। তাহলে বৃত্তের কেন্দ্র যেটা, এই কেন্দ্রটা হচ্ছে ও, ও থেকে সে একটা পার্টিকুলার টাইমে এখানে টি সময়ে সে পি বিন্দুতে আসলো। তাহলে শূন্য সময়ে সে অ্যাকচুয়ালি এখানে একটা বিন্দুতে ছিল। লেটস সে এই বিন্দুটা হচ্ছে এম বিন্দু। শূন্য সময়ে বস্তুটা ছিল কোথায়? এম বিন্দুতে, বড় এম, ক্যাপিটাল এম বিন্দুতে। তাহলে এম থেকে টি সময় সে পি বিন্দুতে আসলো। সে ঘুরছে ওমেগা সমকৌণিক বেগে। কত সমকৌণিক বেগে? ওমেগা সমকৌণিক বেগে। এবং কেন্দ্রে সে যে কোণটা উৎপন্ন করলো, এই কোণের মানটা হচ্ছে থিটা। তাহলে একটা জিনিস খেয়াল করি, টি সময়ে কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে ওমেগা সমকৌণিক বেগে যদি ঘুরে, ওমেগা ইকুয়ালস টু কি লেখা যাবে? থিটা বাই টি লেখা যাবে। তার মানে আমরা লিখতে পারবো থিটা ইকুয়ালস টু ওমেগা টি। এখন আমরা যদি পি বিন্দুর অবস্থান ভেক্টর দেখতে চাই ও বিন্দুর সাপেক্ষে, তাহলে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা ও পি ভেক্টর আকারে যদি প্রকাশ করি, বা সেটা যদি আর ভেক্টর হয়ে থাকে, তাহলে এখানে আমাদের যে অবস্থান ভেক্টর ও পি এর অবস্থান ভেক্টর আর ভেক্টর, তাহলে এখানে ব্যাসার্ধের মানটা আসলে আর। তাহলে আর ভেক্টরের দুটো উপাংশ আছে, একটা অনুভূমিক উপাংশ আর একটা কি উলম্ব উপাংশ। তাহলে অনুভূমিক যে উপাংশটা আর ভেক্টরের আছে, সেই অনুভূমিক উপাংশটা এইটুকুর মান কত? এইটুকুর মান অবশ্যই আর কস থিটা, এবং উলম্ব যে উপাংশ আছে এইটার মান অবশ্যই
আর সাইন থিটা। তাহলে আমি যদি এখন আর ভেক্টরকে প্রকাশ করতে যাই এক্স অক্ষ বরাবর, মানটা কত? আর কস থিটা। এক্স অক্ষ বরাবর মানটা দাঁড়াচ্ছে আমাদের আর কস থিটা, এবং এক্স অক্ষ বরাবর এটা বোঝানোর জন্য আমরা একক ভেক্টর কি ইউজ করি? একক ভেক্টর ইউজ করি আই ক্যাপ। তাহলে আর কস থিটা আই ক্যাপ, এরপর আমি সঙ্গে আনবো প্লাস আর সাইন থিটা। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটা কত? ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে জে ক্যাপ। তাহলে আমরা অবস্থান ভেক্টর আর ভেক্টরটাকে লিখতে পারি আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ। এখন থিটা ইকুয়ালস টু কত? একটু আগে লিখেছি থিটার সমান কত? ওমেগা ইন্টু টি। তাহলে আমরা এইখানে এই যে অবস্থান ভেক্টর আর ভেক্টরটা পাচ্ছি এটাকে লিখতে পারি আমরা আর কস ওমেগা টি আই ক্যাপ প্লাস আর সাইন ওমেগা টি জে ক্যাপ। সো এই হচ্ছে আমাদের তাহলে অবস্থান ভেক্টরটা। এখন একটা জিনিস চিন্তা করি, অবস্থান ভেক্টরটাকে আমরা যদি সময়ের সাপেক্ষে ব্যবকলন করি তাহলে কি পাবো? বেগ ভেক্টর পাবো। সুতরাং আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে অবস্থান ভেক্টরকে সময়ের সাপেক্ষে কি করব? ব্যবকলন করব। তাহলে আমরা যেটা পাবো বেগ ভেক্টর, ভি ভেক্টর। সো আমরা এখন যেটা পাবো সেটা হচ্ছে বেগ ভেক্টর, ভি ভেক্টর ইকুয়ালস টু অবস্থান ভেক্টরকে সময়ের সাপেক্ষে ব্যবকলন করি ডি বাই ডিটি অফ আর ভেক্টর। তাহলে ডি ডিটি অফ আর কজ ওমেগা টি আই ক্যাপ প্লাস ডি ডিটি অফ আর সাইন ওমেগা টি জে ক্যাপ। এখন আই ক্যাপ জে ক্যাপ এগুলো একক ভেক্টর, একক ভেক্টরের তো কোনো ব্যবকলন হয় না, আই ক্যাপ জে ক্যাপ আলাদাই থাকবে। এখন আর কজ ওমেগা টিকে ব্যবকলন করলে মাইনাস ওমেগা আর সাইন ওমেগা টি আই ক্যাপ হবে প্লাস এখানে সাইনকে ব্যবকলন করলে কজ হয় ওমেগা আর কজ ওমেগা টি জে ক্যাপ। যাদের ডিফারেন্সিয়েশন ধরতে কষ্ট হচ্ছে আমি তাদের জন্য এই অংশটুকুতে একটু ছোট্ট একটা কাজ করি, যে যাদের এই ডিফারেন্সিয়েশনটুকু ধরতে কষ্ট হচ্ছে যে কি করলেন ধুমধাম বুঝলাম না কিছুই, তাদের জন্য এই অংশটুকু, যে আমি আসলে কিভাবে ডিফারেন্সিয়েশনটা করেছি আমি পাশে সেটা দেখায় দিচ্ছি। সো ভয় নাই, আপনারা যখন ম্যাথের ডিফারেন্সিয়েশন করবেন এই জিনিসগুলো খুব সহজ লাগবে। ডি ডিটি অফ আর কজ ওমেগা টি কিভাবে ডিফারেন্সিয়েশন করতেছি দেখেন, আমার এখানে আরটা একটা ধ্রুব সংখ্যা, কেন? ব্যাসার্ধের কোনো পরিবর্তন হয় না, তাহলে আরটা ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যাকে সামনে নিয়ে আসি ডি বাই ডিটি অফ কজ ওমেগা টি। এখন আমরা ডি ডিএক্স অফ কজ এক্স সমান জানি মাইনাস সাইন এক্স। দেখেন লিখি ডি ডিএক্স অফ কজ এক্স সমান মাইনাস সাইন এক্স, কিন্তু এখানে কি ডি ডিটি অফ কস টি আছে? এখানে কি একটা ওমেগা টি আছে না? আমি ওমেগা টিটাকে টি অ্যাজিউম করব, ধরে নিব। ওমেগা টিটাকে কি অ্যাজিউম করব? টি অ্যাজিউম করব, ধরে নিব। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস আর সাইন টি, কিন্তু টিটা কি? ওমেগা টি। বাট ওমেগা টি কি আসলে টি নাকি টি এর একটা ফাংশন? টি এর একটা ফাংশন, এই কারণে আবার ডিফারেন্সিয়েট করতে হবে ডি বাই ডিটি অফ ওমেগা টিকে। সো আরেকবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে ডি বাই ডিটি অফ ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে ওমেগা পাবো, এখান থেকে মাইনাস ওমেগা আর সাইন ওমেগা টি পাওয়া যাবে। সো বেসিক গল্পটা এইখানে আমরা এইভাবে মাইনাস ওমেগা আর সাইন ওমেগা টি আই ক্যাপ পেলাম। একইভাবে এই যে সাইন ওমেগা টি, এখানে আগে টি অ্যাজিউম করে নিব, তাহলে সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস পাওয়া যায়, তাহলে এই ওমেগা টিটাকে যেহেতু আমরা টি অ্যাজিউম করে নিয়েছি আরেকবার ডিফারেন্সিয়েট করলে ওমেগা পাওয়া যাবে। ওকে, সো তাহলে আমরা অ্যাকচুয়ালি এটা পেলাম ভি ভেক্টর আকারে। এখন আবার এই ভি ভেক্টরটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে ত্বরণ এ ভেক্টর পাবো। চলেন আমরা ভি ভেক্টরটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব। সো ত্বরণ এ ভেক্টর ইকুয়ালস টু ডি বাই ডিটি অফ ভি ভেক্টর। তাহলে এই যে ওপি অবস্থান ভেক্টরটা ছিল আর ভেক্টর, সেটাকে কিন্তু আমরা আনচেঞ্জড রাখতেছি, এটাকে আমরা আনচেঞ্জড রাখতেছি, এটা আমাদের অবস্থান ভেক্টর থাকুক।
আমরা এখন এ ভেক্টর নির্ণয় করছি। এ ভেক্টর হচ্ছে ডি বাই ডিটি অফ ভি ভেক্টর। তাহলে ডি বাই ডিটি অফ মাইনাস ওমেগা আর সাইন ওমেগা টি আই ক্যাপ প্লাস ওমেগা আর কজ ওমেগা টি জে ক্যাপ। তাহলে আমরা এখানে মাইনাস ওমেগার আগে নিয়ে আসি ডি ডিটি অফ সাইন ওমেগা টি আই ক্যাপ তো ডিফারেন্সিয়েট হবে না, প্লাস ওমেগা আর ডি ডিটি অফ কজ ওমেগা টি জে ক্যাপ। এখন খেয়াল করেন সাইনকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, কস পাওয়া যায়। আবারও পাশে লিখি ডি ডিএক্স অফ সাইন এক্স equals to cos x, d dx of cos x equals to minus sin x। তাহলে আমরা অ্যাকচুয়ালি যে জিনিসটা পাচ্ছি, এখানে সাইনকে ডিফারেন্সিয়েট করলে cos পাবো মাইনাস ওমেগা আর cos ওমেগা টি, কিন্তু ওমেগা টিকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে ডি বাই ডিটি অফ ওমেগা টি আই ক্যাপ একক ভেক্টর, তাকে ডিফারেন্সিয়েশন করা যাবে না, বাইরে থাকুক, প্লাস ওমেগা আর কসকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, মাইনাস সাইন পাবো। কিন্তু এই যে ওমেগা টি, এটা তো টি না, ওমেগা টি, ওমেগার টি টি এর একটা ফাংশন, ডি বাই ডিটি অফ অ্যাগেন ওমেগা টি করবো এবং শেষে জে ক্যাপ লিখবো। সো তাহলে আলটিমেটলি এখানে ডি ডিটি অফ ওমেগা টি থেকে ওমেগা আসবে, তাহলে বাইরে একটা ওমেগা আসবে মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ ওমেগা টি আই ক্যাপ মাইনাস ওমেগা স্কোয়ার আর সাইন ওমেগা টি জে ক্যাপ। একটু তাকিয়ে দেখেন এখানে আর ভেক্টরটা আর কজ ওমেগা টি আই ক্যাপ প্লাস আর সাইন ওমেগা টি জে ক্যাপ। সো এখান থেকে যদি আমরা মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিয়ে যাই, আর কজ ওমেগা টি আই ক্যাপ প্লাস আর সাইন ওমেগা টি জে ক্যাপ আমাদেরকে দিচ্ছে। এইবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, আর কজ ওমেগা টি আই ক্যাপ প্লাস আর সাইন ওমেগা টি জে ক্যাপ, এইটা কি অবস্থান ভেক্টর আর ভেক্টর না? তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু অবস্থান ভেক্টর আর ভেক্টর। তাহলে খেয়াল করি ত্বরণ ভেক্টর যেটা আমরা এখান থেকে পাচ্ছি সেটা মাইনাস। মাইনাস কি বুঝায়? ভেক্টরে বিপরীত দিক বুঝায়। তাহলে এখানে আর ভেক্টর তার মতোই আছে, কিন্তু ত্বরণটা আর ভেক্টরের দিকে কাজ করতেছে না, আর ভেক্টরের বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে এ ভেক্টরটা যেটা আমাদের কাজ করতেছে সেটা অবস্থান ভেক্টরের কোন দিকে কাজ করতেছে? বিপরীত দিকে কাজ করতেছে। এই যে এটা হচ্ছে আমাদের এ ভেক্টরের দিক এবং এটাই কেন্দ্রমুখী ত্বরণ। সো এখন এই যে দেখেন কেন্দ্রমুখী ত্বরণটা কাজ করে কোন দিকে? কেন্দ্রমুখী ত্বরণ কাজ করে বৃত্তের কেন্দ্র বরাবর এবং সেটার সাংখ্যিক মান হচ্ছে ওমেগা স্কোয়ার আর। মাইনাসটা কি নির্দেশ করে? এই মাইনাসটা দিক নির্দেশ করে। এই মাইনাস কিন্তু মান এর সাথে সম্পর্কিত না, এই মাইনাসটা দিক নির্দেশ করে। এই মাইনাসটা থাকার কারণে আমরা বুঝতে পারি যে কেন্দ্রমুখী ত্বরণটা অবস্থান ভেক্টরের বিপরীত দিকে কাজ করে। তাহলে এখান থেকে আমরা সাংখ্যিক মানের আলোচনায় যদি আসি, তাহলে সাংখ্যিক মানে আমরা যদি দেখতে যাই এসি কেন্দ্রমুখী ত্বরণ এসি ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর, বা এটা এই যে ওমেগা স্কোয়ার আর যেটা আছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভি স্কোয়ার বাই আর। তাহলে কেন্দ্রমুখী বল এফসি সমান এম এ সি বা এম ভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর। এই হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বল সংক্রান্ত যে বেসিকটা, সেই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা। ওকে, আমরা এখন যে কাজটা করব, কেন্দ্রমুখী বল এবং উলম্ব বৃত্তাকার পথে বস্তুর ঘোরা আমরা ডিফাইন করব। তার মানে একটা বস্তু যদি উলম্ব বৃত্তাকার পথে ঘোরে সেক্ষেত্রে কেন্দ্রমুখী বলটা আসলে কিভাবে কাজ করবে এই টাইপ জিনিসপত্র আমরা দেখব। লেটস সে ধরুন আমরা আগে একটা বৃত্ত আঁকি, চলুন আমরা আগে একটা বৃত্ত আঁকবো। সো একটা বৃত্ত আঁকি, এটা একটা বৃত্ত।
সো উলম্ব বৃত্তাকার পথে বস্তুর ঘোরা, তাহলে একটা বস্তু ধরেন উলম্ব বৃত্তাকার পথে ঘুরবে, এটা একটা বস্তু, সে এখান থেকে এখানে চলে আসলো। তাহলে যখন উলম্ব বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরবে, এই যে ঘূর্ণনে বেশ কিছু ইস্যুস আছে, ইস্যুগুলা আমি একটা একটা করে ডিফাইন করি। ধরুন আমার কাছে একটা পানির বোতল আছে, এই যে একটা পানির বোতল আছে, এই পানির বোতলে দেখেন পানিও আছে, কিন্তু একটু খেয়াল করেন বোতলে পানি আছে, বোতলে কিন্তু পানি ভরা আছে, এবং বোতলের মুখ খোলা, এই যে দেখেন বোতলের মুখ কিন্তু খোলা, বোতলের মুখ কিন্তু বন্ধ না। এখন এই পানির বোতলটাকে আমি অ্যাকচুয়ালি হাতে রেখে ঘুরাবো। সো পানির বোতলটাকে হাতে রেখে ঘুরাবো, খুব বেশি বেগে ঘুরাবো না, স্লোই ঘুরাইলাম, দেখছেন? আবার ঘুরাচ্ছি, এই যে ঘুরালাম, বোতলের মুখ খোলা, পানি কি পড়ছে? পড়ে নাই। কেন পড়ে নাই? দ্যাট ইজ দ্য কোশ্চেন। সো আমরা অ্যাকচুয়ালি এইখানে দুটো সিনারিও দেখব। একটা হচ্ছে ধরুন কোনো একটা পানির বোতলে পানি রেখে সেটাকে উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, তাহলে এই বৃত্তাকার পথে ঘুরতেছে কে? পানির বোতলটা ঘুরতেছে। ওকে, খুবই ভালো কথা, বৃত্তাকার পথে আমরা পানির বোতলটাকে ঘুরালাম। সো পানির বোতলটাকে যখন আমরা বৃত্তাকার পথে ঘুরাচ্ছি, বোতলটা এখানে ছিল, এইখানে ধরুন পানিটা এখানে আসে, এইভাবে বোতলটা এইখানে চলে আসলো। সো পানিটা কিন্তু এইখানে আছে, পানি পড়ে যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে পানিটা কেন পড়ে যাচ্ছে না, এটা হচ্ছে প্রশ্ন। এখন আমরা জানি যখনই বৃত্তাকার পথে ঘুরবে, বস্তুটাকে বৃত্তাকার পথে ঘোরাতে হলে আমার অবশ্যই একটা কেন্দ্রমুখী বল লাগবে। কেন্দ্রমুখী বল ছাড়া বৃত্তাকার পথে ঘুরতে পারে না। এখন কেন্দ্রমুখী বল কোথা থেকে আসবে? আমি তো বোতলটাকে জাস্ট ঘুরাচ্ছি, কেন্দ্রমুখী বল তো কোথাও না কোথাও থেকে আসতে হবে। এইখানে যে ব্যাপারটা হচ্ছে, বস্তুটার যে কেন্দ্রমুখী বলটা, সেটা অ্যাকচুয়ালি এই যে ওজনটা আছে, ওজনটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। এই ওজন এমজি, সে অ্যাকচুয়ালি কিসের যোগান দিবে? এমভি স্কয়ার বাই আর এর যোগান দিবে। তাহলে এই এমজিটা, ওজনটা কাকে সাপ্লাই দিচ্ছে? কেন্দ্রমুখী বল এমভি স্কয়ার বাই আর কে সাপ্লাই দিচ্ছে। তাহলে এম এম কেটে গেলে ভি স্কোয়ার সমান জি আর, অথবা ভি সমান রুট ওভার জি আর। তাহলে এই যে আমরা বোতলটায় পানি রেখে বোতলটাকে যখন ঘুরাচ্ছি, বোতল থেকে কোনো পানি কেন বাইরে পড়তেছে না সেটা একটু বোঝার চেষ্টা করি। আমি যদি বোতলটাকে আস্তে আস্তে কাত করি, আমি কিন্তু ঘুরাচ্ছি না, কাত করতেছি, পানিটার দিকে চলে আসতেছে। সো আমি যদি এখন একটা ছোট্ট কাজ করি, দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, বোতলটাকে আমি হাতের তালুতে এখানে রাখলাম, চাপ দিয়ে ধরলাম, উল্টো করলাম, খেয়াল করেন পানিটা কিন্তু নিচে নেমে গেছে। এই যে এখানে যে পানিটা আছে, এই পানিটা ওজনের কারণে নিচে নেমে গেছে। এখন কে কাজ করতেছে এখানে? অ্যাক্টিভ ওজন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা ছোট্ট কাজ করি, উপরের যে স্টিকারটা আছে এটা খুলে ফেলি। খুলে ফেললে দুটো কাজ হবে। এক, এখন আপনারা বলতে পারবেন না আপনি কোন পানির বোতলের বিজ্ঞাপন দিচ্ছেন, বিজ্ঞাপনহীন বোতল, নাম্বার ওয়ান। নাম্বার টু, পানিটাকে এখন ক্লিয়ারলি দেখতে পাবেন। এই যে পানিটা আছে, আমি বোতলটাকে উল্টো করতেছি, খেয়াল করেন পানিটা নিচের দিকে চলে আসছে, কেন? ওজনের কারণে। এই সেম পানিটাই এখন নিচের পড়তেছে না যখন ঘুরাবো, কেন? যখন আমি ঘুরাচ্ছি, এই যে আমি ঘুরিয়ে নিয়ে আসলাম, ঘুরানোর সময় একটা কেন্দ্রমুখী কি তৈরি হয়েছে? বল তৈরি হয়েছে। এই কেন্দ্রমুখী বলটা কোথা থেকে আসতেছে? ওজন থেকে। ওজনটা তাহলে কেন্দ্রমুখী বলের যোগান দিবে বলেই এই যে এমজি সমান এমভি স্কোয়ার বাই আর, বা ভি সমান রুট ওভার জি আর। তাহলে এই যে মিনিমাম বেগ যদি ভি সমান রুট ওভার জি আর হয়, তাহলে একটা বস্তু উলম্ব বৃত্তাকার পথে চমৎকারভাবে ঘুরে আসতে পারবে। বা এইখানে আরেকটা সিনারিও আমি আপনাদের সঙ্গে ডিসকাস করি, সেটা হচ্ছে কোনো একজন মোটর সাইকেল আরোহী, লেটস সে একজন মোটর সাইকেল আরোহী এই উলম্ব বৃত্তাকার পথে ঘুরবে, যেটা সার্কাসে মৃত্যুকূপ বলা হয়। সো ধরে নেই এখানে একটা মোটর সাইকেল আছে, এটা একটা মোটর সাইকেল। সো এটা একটা মোটর সাইকেল, জাস্ট ধরে নেন এটা একটা মোটর সাইকেল। তাহলে এই মোটর সাইকেল আরোহী একজন, মোটর সাইকেলে একজন মোটর সাইকেল আরোহী আছেন। তাহলে এইখানে একজন মোটর সাইকেল আরোহী আছেন, যিনি মোটর সাইকেলে বসে আছেন। এই যে মোটর সাইকেল ধরে রাখছেন উনি, হাত মাথা থেকে চলে গেছে, এই যে। তাহলে একজন মোটর সাইকেল আরোহী, উনি উলম্ব বৃত্তাকার পথে ঘুরতেছেন। তাহলে অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে, যেহেতু উলম্ব বৃত্তাকার পথে ঘুরতেছেন, উনি যদি এখানে স্থির থাকেন ধপ্পাস পড়ে যাবেন।
কেন? কারণ স্থির থাকলে উনার ওজনটা নিচের দিকে কাজ করে তাকে ফেলে দিচ্ছে, কিন্তু উনি যদি বৃত্তাকার পথে গতিশীল থাকেন তাহলে উনি যখন গতিশীল আছেন তখন তার যে ওজন mg এইটা যদি কেন্দ্রমুখী বল তৈরি করে mv²/r, তাহলে উনি কিন্তু আর ধপাস করে পড়ে যাবেন না। তাহলে এই সিনারিওতেও mg = mv²/r হচ্ছে, তাহলে v = √rg হচ্ছে। এই হচ্ছে অ্যাকচুয়ালি কেন্দ্রমুখী বল এবং উলম্ব বৃত্তাকার পথে বস্তুর ঘোরা, বা একটা বালতিতে পানি রেখে যদি আমরা পানি ভর্তি বালতিকে উলম্ব বৃত্তাকার পথে ঘুরাই, উলম্ব অবস্থানে পানিটা পড়বে না যদি বেগটা ন্যূনতম এরকম হয়, v √gr হয়। আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট জিনিস বলি, আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে একটু পরের দিকে এই ম্যাথগুলো করানোর সময় অ্যাকচুয়ালি অপকেন্দ্র বলের ধারণার দরকার হয় না। সবাই আমরা মাথায় রাখবো কেন্দ্র বিমুখী বল বলে কিছু নাই, এটা আমরা সবাই মাথায় রাখবো। কিন্তু আমার এই ক্লাসটা যেহেতু সবার জন্য নেওয়া, সবাই আসলে আমরা পদার্থবিজ্ঞানের কনসেপ্টগুলো এত ভালোভাবে বুঝতে পারি না, তো হিসাব নিকাশের সুবিধার জন্য বা ম্যাথগুলো সবার জন্য সহজবোধ্য করার জন্য পরের দিকে যে আমি কেন্দ্রমুখী বলের জায়গায় কেন্দ্র বিমুখী বল নিয়ে আসব। সো এই মুহূর্তে আপাতত এইখানে আমাদের কেন্দ্র বিমুখী বল আনার কোনো দরকার নেই, কারণ হচ্ছে দেখেন বস্তুটা যখন ঘুরছে তার ওজনটা বস্তুকে নিচের দিকে ফেলতে পারতেছে না। কেন? কারণ ওজনটা কেন্দ্রমুখী বল তৈরি করে ফেলছে। সেই দুই ক্ষেত্রেই কিন্তু সেম সিনারিও। চলুন আমরা একটু গাণিতিক সমস্যা সমাধান করি। দেখেন প্রশ্নটা কি বলা হয়েছে, 5 কিলোগ্রাম ভরের একটা পানি ভর্তি বালতিকে 0.5 মিটার দৈর্ঘ্যের একটা সুতার মাথায় বেঁধে সর্বনিম্ন কত বেগে উলম্ব বৃত্তাকার পথে ঘোরালেও বালতি থেকে কোনো পানি পড়বে না। তাহলে আমরা একটা উলম্ব বৃত্তাকার পথে বালতিটাকে ঘোরাবো, এখানে একটা উলম্ব বৃত্তাকার পথে কি ঘোরাবো, একটা বালতিকে ঘোরাবো। তাহলে বালতিটা এইখানে আসলে যদি পানি না পড়ে আর কোথাও পানি পড়বে না। খেয়াল করেন, সর্বোচ্চ অবস্থানেই যদি পানি না পড়ে আর কোথাও পানি পড়বে? পড়বে না তো। তাহলে সর্বোচ্চ অবস্থানে গল্পটা কি হচ্ছে, যে ওজনটুকু আছে সেই ওজনটাই কেন্দ্রমুখী বল তৈরিতে ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে এখানে পানির ওজন, এখানে যে পানির ওজন mg, এটা অ্যাকচুয়ালি কি তৈরি করতেছে, কেন্দ্রমুখী বল mv²/r এর যোগান দিচ্ছে। তাহলে ওজন mg = কেন্দ্রমুখী বল mv²/r। অনেকে একটা ভুল চিন্তা করে, এখানে সুতার টান কই ভাই, পানির সঙ্গে সুতা বাঁধা নাই। অনেকেই এখানে চিন্তা করে যে আচ্ছা সুতা দিয়ে বেঁধে ঘুরাচ্ছি, তাহলে সুতার টান বল কোথায় গেল? ভাইয়া আপু, এখানে ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি কে পড়তেছে না, পানি পড়তেছে না, আমি কিন্তু বালতি নিয়ে চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি কি নিয়ে, পানি নিয়ে। তাহলে পানির ওজনটা কেন্দ্রমুখী বল তৈরিতে এইখানে ব্যয় হয়ে গেছে। সো পানিটা পড়তেছে না কেন? কারণ পানির ওজনটুকু পানিকে ধরে রাখার জন্য যে কেন্দ্রমুখী বল সেটার যোগান দিচ্ছে। mg = mv²/r। এই এমটা হচ্ছে আসলে কাটাকাটি যাচ্ছে দুই পাশ থেকে, বা v² = gr বা v √gr। তাহলে v √gr যদি হয়ে থাকে, g হচ্ছে 9.8 এবং r হচ্ছে আমাদের এখানে 0.5, তাহলে 0.5 × 9.8 √r করতে হবে √r 0.49, √4.9, √r 4.9, 2.21 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগে ঘুরলেও আমার এই যে বালতিটা আছে সেই বালতি থেকে কোনো পানি কি করবে না, বাইরে পড়বে না। ওকে।